কোনোদিন বলিনি মমতা হচ্ছে শাকচুন্নি, মমতা স্বৈরাচারী, মমতা অমুক। আবার যখন যাবো মমতা দেবী দুর্গা, এইবার প্রণামও করি না। ছাগল দিয়ে কোনোদিন লাঙল হয় না। আর শিকড়হীন ছেলেদের দিয়ে রাজনীতি করলে রাজনীতি হয় না। বিধানসভাটা ছিল শাসনের আইন, সরকারের আইন, স্পিকারের কিছু করার ছিল না। ও যা বলবে চুরি চড়া স্পিকার তাই করতে হবে। টাকা যে এতভাবে চুরি করা যায় আমরা কোনোদিন জানতাম না। এই যে কত রকম চুরি করতে হচ্ছে, মমতা যে এত হয়েছে, ওতে এই জন্য একটা নোবেল প্রাইজ দেওয়া হচ্ছে। সুদীপ সেন যেদিনই জেলে চলে গেল, তোমার ছবি আঁকা বন্ধ হয়ে গেল। আমি কোন ISIPS কে তুই বলে ডাকবো, এই ধমকাবো, তার একজন চিফ সেক্রেটারিকে লাইভ প্রোগ্রাম হচ্ছে, একজন ক্লার্ক দেখবে, একজন ডিজি কে দাবলানি দেবো, একজন কনস্টেবল দেখবে, হোমগার্ড দেখবে। আর ডিজি কে যা দাবলানি দিচ্ছে না, আমার অধত্ব দেখাবো না যে ডিজি কে যে ধমকাচ্ছ, ডিজি তো পড়াশোনা করে এখানে এসছে, তোমার চিফ সেক্রেটারি পড়াশোনা করে এখানে এসছে, তোমার তো রাস্তায় স্লোগান দেখে না আসেনি। এই আজকে যে দিন দেখতে হচ্ছে ওনারই পাপের ফল, আমাদেরও পাপের ফল। আমি তখন সোনিয়া গান্ধীকে বলেছি ওর সঙ্গে অ্যাডজাস্ট করতে হবে, কারণ সিপিএম এর এই লোকগুলো যা করেছিল, অবশ্য বিজেপিও খারাপ পথে যাচ্ছে। আর আমাকে যে সন্ত্রাসের নায়ক ছিল তার ছেলেকে দলে দিয়ে দিয়েছে। প্রদেশ কংগ্রেসের একজন জেনারেল সেক্রেটারি একটা সার্কুলার দিচ্ছে সব ক্যান্ডিডেটকে, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টকে, যে প্রদেশ কংগ্রেসের প্রেসিডেন্টের নির্দেশে জানাচ্ছি যে কেন্দ্রীয় টাকা আমাদের দেওয়া হয়েছে ইলেকশনের খরচের জন্য, তাতে 50% অ্যাকাউন্টে জমা দেওয়া। মনির খান চৌধুরী সারা জীবনে জিতে যাচ্ছেন, তাকে তুমি মন্ত্রী করবে না। তাকে সেই 84 সালে যে মন্ত্রিত্ব চলে গেল, 25 সাল থেকে আর তাকে মন্ত্রী করলে না, কারণ সে লোকটা তো প্রতিবারে জিতছে। তার থেকে অত সে লোকটা মালদার মতো একটা গ্রামে ভাঙন মধ্যস্থ এলাকায় জিতছে বারবার, মন্ত্রী করবে না। জাক মোল্লা, শওকত মোল্লা, সে ত্রাস সৃষ্টি করে চলে এলো একবার, সব পুরো তৃণমূলে চলে। লক্ষণ শেঠকে যখন পার্টিতে নিয়েছিল, আমি বলে দিয়েছিলাম লক্ষণ শেঠকে পার্টিতে নেওয়া যাবে না। আমি সোনিয়া গান্ধী বলেছি, রাহুল গান্ধী বলেছি, রাহুল গান্ধী আবার সব কথা শুনে বলছেন না, নিতে হবে না। সে যে ফুসকিমাত্রা মরে যায়, এখানে আমার পেছনে বসেছে, আমি তো মরেই গেছিলাম ওখানে। মমতা কি ভেবেছে নাকি আমাকে পার্লামেন্ট শেখাতে এসছে? আমি 7 বার পার্লামেন্ট ছিলাম। বড় বড় কথা বলে না। 7 বার পার্লামেন্টে তোকে একবার সাল ছুড়ে মেরেছে স্পিকারকে, একবার কাগজ ছুড়ে মেরেছে। এই তো তোমার পারফরমেন্স। কি পারফরমেন্স আছে পার্লামেন্টে? কোন দিনে বড় পারফরমেন্স ডেটটা বলে লাইব্রেরি থেকে বইটা নিচে দেখাচ্ছে। 1997 সাল কংগ্রেস ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বেরিয়ে যাওয়ার প্রায় চূড়ান্ত, 1998 নতুন দল গঠন, পরবর্তীকালে আবার কংগ্রেসে ফিরে আসা, কংগ্রেসের কেন্দ্রে কংগ্রেসের সঙ্গে যৌথভাবে সরকারে থাকা, 2011 নতুন সরকার পরিবর্তন, 34 বছরের বাম শাসনের পতনের পর তৃণমূলের গঠন, তখনও কংগ্রেসের সমর্থনে, কংগ্রেসের সহযোগিতায় বা কংগ্রেসের সঙ্গে যৌথভাবে, আবার 2016 বিরোধী আসনে কংগ্রেস। এই প্রতিটি পর্বে 1997 থেকে 2016 প্রতিটি পর্বে একটি নাম পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূলের না হলেও তৃণমূল এবং পশ্চিমবঙ্গের রাজনীতির সঙ্গে বারবার জড়িয়ে গিয়েছে। কখনো তিনি শুনেছেন তিনি মমতা ঘনিষ্ঠ কংগ্রেস নেতা, কখনো তিনি শুনেছেন তিনি তৃণমূলের ঘনিষ্ঠ কংগ্রেস নেতা, কখনো তিনি আবার বিরোধী দল নেতা, কখনো তিনি বা তাকে নিজের রাজ্যসভার আসন ছাড়তে হয়েছিল তৃণমূলের জন্য। বিভিন্ন মহলে শোনা যায়। প্রায় এতগুলো বছর বিভিন্ন অভিযোগ, সমর্থন, এত কিছু থাকার পরেও আজ জাতীয় রাজনীতি থেকে, কংগ্রেস রাজনীতি থেকে তাকে তিনি প্রায় সন্ন্যাস নিয়েছেন বলতে গেলে, দেখাই যায় না। সেই আব্দুল মান্নান, হুগলির ছেলে আব্দুল মান্নান আজকে আমাদের অতিথি। আব্দুল্লাহ, নমস্কার, স্বাগত। দাদা, প্রথমেই যে প্রশ্নে আসি, আপনাকে সক্রিয় রাজনীতিতে অনেকদিন দেখা যায় না, আপনি কি সন্ন্যাস নিয়েছেন রাজনীতি? রাজনীতি আমি সন্ন্যাস নিই। প্রথমত আমি কত নীতি এবং আদর্শ উপর বেশ করে রাজনীতি করি। কংগ্রেসের মধ্যে থাকলেও সেই আদর্শ হলে আমি তার প্রতিবাদ করি। আমি খুব ঠোঁট কাটা, যার ফলে অনেকের কাছে আমি অপ্রিয় হয়ে যাই। যেটা সত্যি সেটা সত্যি বলি। আমি আজকে এটাকে ভালো বলবো, কালকে ওনাকে। সুবিধাবাদী রাজনীতি আমি কোনোদিনই করিনি, করবো না ভবিষ্যতে। সে সুবিধাবাদী রাজনীতি করতে গিয়ে অনেক সময় হয় কি, অনেক পরিস্থিতির সম্মুখীন হতে হয়। তাতে কেউ মনে করো আমি হয়তো রাজনীতি ছেড়ে দিয়েছি, তা নয়। এখনো কংগ্রেসের ডাকে প্রোগ্রামে যাই, এখনো আমার পিছনে কংগ্রেসের পতাকা, এখনো আমার জেলাতে কংগ্রেস, আমি যেখানে কংগ্রেস কর্মীরা এসে বনগাঁতে ডাকুক, আর হাওড়াতে ডাকুক, মিদনাপুরে ডাকুক, যেখানে ডাক আমি যাই। সেই হিসাবে যে আগের মতো যে দৌড়ঝাঁপটা সেটা করিনি, কারণ আমার সে করার স্কোপটাও কম এখন। তো সেই জন্য করিনি, কারণ এখন যারা রাজনীতি করছে সে রাজনীতির বেসটা আমি পছন্দ করি না। আমরা বেস থেকে উঠে এসেছি, আমরা পোস্টার মারতে মারতে এই জায়গাতে এসেছি। তখন এমএলএ হয়নি, নেতা হয়নি। আব্দুল মান্নান বললে বলতো উত্তরপাড়া কলেজ, আব্দুল মান্নান বললে বলতো উত্তরপাড়ার ছেলে, চাঁদদানির ছেলে, বলতো ওর খানাকুলের ছেলে। এই যে আমাদের নামের সঙ্গে এই জায়গাগুলো, কারণ হচ্ছে পরিচয়ের জন্য সেখানে পার্টিটা করতাম বলে। তো এখনকার যারা আছে জিজ্ঞেস করে কোথায় পার্টি করে, কোন এলাকায় পার্টি করে না। প্রদেশ কংগ্রেসের পদাধিকারী সব, ইভেন সভাপতি জিজ্ঞেস করে কোথায় রাজনীতি করো ভাই তুমি, কোন জায়গায় বলতে হবে, যা বর্ষ আজ এখানে দাঁড়াবো, কাল ওখানে দাঁড়াবো, ওখানে সেখানে দাম পেয়ে সব রাজনীতি করি না কোনো।
মানে আপনার ক্ষোভটা কি একটা এই সরাসরি যে রাজনীতি হচ্ছে ভুঁইফোট আছে রাজনীতি, শেকড়ির লোকেরা রাজনীতি করতে আসছে। আমি মীর সাহেব এসেছিলেন আমার কাছে, আমাদের গোলাম মীর যে অবজারভার, আমি বললাম দেখুন এই আমার বাড়িতে এসেছিলেন, এখানেও এলেন, অফিসে এলেন, আমার সাথে দেখা করতে না কি ব্যাপার? আমি দেখুন ব্যাপার হচ্ছে যে ছাগল দিয়ে কোনো লাঙল হয় না, আর শিকড়হীন ছেলেদের দিয়ে রাজনীতি করলে রাজনীতি হয় না। আমি এদের সঙ্গে খাপ খাওয়াতে পারি না। দেশের ওয়ার্কার যারা তারা আমার কাছে অলওয়েজ ওয়েলকাম, আমি তারা ডাকলে আমি চলে যাই, যে কোনো বাসের ট্রেনে চলে যাই। কিন্তু যারা ভুঁইফোট নেতা তাদের সঙ্গে যাই না। এলাকা চেনে না, একজন মিউনিসিপালিটি নাকি দায়িত্বে আছে, সে নাকি আবার আমাদের উত্তর পাড়াচ্ছে না, সে নাকি প্রদেশের একজন বড় নেতা, মিউনিসিপালিটির দায়িত্বে আছে। নমরুল সাহেব দেওয়ার সময় কদিন আগে মিউনিসিপালিটির অধীর প্রেসিডেন্ট, তখন বলছে যে বলছে আমাদের অমিতাভ চক্রবর্তী যাতে তার সঙ্গে যুবক আমাদের যে জেলা যুব কংগ্রেসের প্রেসিডেন্ট, সে দাঁড়াচ্ছে একটা ওয়ার্ডে, প্রভাসনগরে। তো ওই ওয়ার্ডটা হচ্ছে চাপদানি বিধানসভা কেন্দ্রে, শ্রীরামপুর মিউনিসিপালিটি কিন্তু চাপদানি বিধানসভা কেন্দ্রে। তো এখান থেকে তো কলকাতাটা 20 কিলোমিটার দূরে ওখান থেকে। তাই যে বলছে তখন হচ্ছে এটা মান্নানদার ক্যান্ডিডেট, মান্নানদা কি সব জায়গায় দাঁড়া বলছে, তাকে চাপদানি দিয়ে দিয়েছে তার লোককে, আবার বদ্যপাটি চাইবে, শ্রীরামপুর চাইবে, সব চাইবে। বাবা আমি এখন এমন অবস্থা গেছি চাপদানি বিধানসভা কেন্দ্রটা পাওয়ার জন্য। তখন বলছে দেবে না, তাই আমাকে বলছে চাপদানি, চাপদানি বিধানসভা কেন্দ্র তো ওই ওয়ার্ডটা তো। তখন নেপাল টেপাল শুনে ওকে বলেছে, তোকে দেখলাম থাপ্পড় লাগাবে, একদমই করবে না, তখন ওকে টিকিটটা দিচ্ছে। তো এই যদি সব নেতারা হয়, এটা কি বুঝবে কোথাকার? সেই ছেলেটা বাবা কাউন্সিলর ছিলেন, বাবা কাউন্সিলর মার্ডার হয়েছিলেন, তারপর তার মা কাউন্সিলর হয়েছে, যুব কংগ্রেসের প্রেসিডেন্ট, চেনে না কাউকে। সব নেতা, এইসব নেতা বসে আছে। বা কলকাতা একটা সিট দিয়ে নিল, দাঁড়িয়েছিল, ভোটে দাঁড়িয়েছিল, কিছু টাকা আবার একটা। তো আমি এবারে যা দেখলাম, আমার 62 বছর ধরে কংগ্রেস করছে, আমি কোনোদিন দেখিনি যে সার্কুলার দিয়ে বলছে, সার্কুলারটা ভাইরাল হয়েছে, প্রদেশ কংগ্রেসের একজন জেনারেল সেক্রেটারি একটা সার্কুলার দিচ্ছে সব ক্যান্ডিডেটকে, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টকে, যে প্রদেশ কংগ্রেসের প্রেসিডেন্টের নির্দেশে জানাচ্ছি যে কেন্দ্রে টাকা জমা দেওয়া হয়েছে ইলেকশনের খরচের জন্য, তাতে 50% অ্যাকাউন্টে জমা দেওয়া, প্রেসিডেন্টের অ্যাকাউন্টে। এটা কি তাই দিচ্ছে? কারণ দেখছি তো যদি 20 লাখ টাকা পাই, 30 লাখ টাকা পাই, 15 লাখ টাকা দিলে কি আছে, আমি তো 15 লাখ টাকা লাভ, আমার তো আর ভোট করতে হচ্ছে না। তাই তো কোনো এলাকায় ঢুকতে পারে না, অনেক এলাকায় যা খুশি তাই করেছি। তো এই রাজনীতি আমি করি না, এগুলো আমি হাত মিলিয়ে আমি তার পাপের ভাগিদার হতে চাই না। আমি সেই জন্য বলছি, আমি রাহুল গান্ধীকে বলে দিচ্ছি আমরা যদি এই রাজনীতি করো করো। তাছাড়া হলো কি, যেভাবে আমি যখন প্রদেশ কংগ্রেসের সভাপতি, আমি যখন বিধানসভা দলের নেতা হলাম, আমাদের পার্টির নিয়ম হচ্ছে সিএলপির নেতা, পরিষদ দলের যে নেতা আর প্রদেশ কংগ্রেস সভাপতি একসঙ্গে বসে জেলা কমিটি, প্রদেশ কমিটিগুলো সব করবে। তখন অধীর চৌধুরী প্রেসিডেন্ট আমার সাথে কোনো কথা তো বলেনি, একতরফা করেছে। এবং একতরফা করে আমি যখন প্রদেশকে লিখিতভাবে বললাম, তখন বললো যে এআইসিকে, ওকে বললো এআইসি যে অবজারভার ছিলেন যোশীজি, বললেন এটা ঠিক না, ওকে করতে, সিপি যোশী ছিলেন, বলে ঠিক না, ও কারোর কথা শোনে না, ও নিজে যা মনে করে তাই করে। আমি বলে দিয়েছিলাম 2005 সালে যে তোমার মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, এতে 3টে জেলাতে আগামী দিনে তুমি একটা সিট পাবে না। এখন যেটা চলছে, তুমি কি বিজ্ঞানের ছাত্র? না, আচ্ছা, ইতিহাসের ছাত্র। পদার্থের জাড্ডু বলে একটা আছে, জানো তো? হ্যাঁ। ইনার্সিয়াল ম্যাটার। একটা বলকে যদি তুমি ছড়ে দাও, সেই বলটা কিছু দূর যাবে। বলছে যদি ফার্দার যদি তার উপর বল প্রয়োগ না করো বা কোনো তাহলে সেটা আবার চলতেই থাকবে। আর যদি তা বল প্রয়োগ না করো, ঘর্ষণজনিত বাধার জন্য একটু একটু করে থেমে যাবে। এই যে বলটা যেমন ছড়াচ্ছে, ঘর্ষণজনিত একটা বাধা হচ্ছে, তো তার জন্য সেটা বলটা থেমে যাবে। এখন হচ্ছে ঘর্ষণজনিত বাধার জন্য বলটা থেমে গেছে। কি হচ্ছে, কংগ্রেসের একটা আলাদা একটা কংগ্রেসের একটা ছিল মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, সাত্তারদা, তখন তো অধীর চৌধুরী আসেনি, বরকত দা, ওদিকে প্রিয়দা, আমাদের গোলাম ডাক্তার গোলাম ইয়াজদানি, এদের জন্য ওই 3টে জেলা ছিল কংগ্রেসের ঘাঁটি। জানাল আবেদিন ছিলেন সেই জায়গাটা, সেই পদার্থ ফিনান্সিয়াল জন্য বলটা গড়িয়েছে। তো আস্তে আস্তে সেটা এবার বন্ধ হয়ে গেছে। কেন হলো না? তুমি 3টে জেলার কম্পোজিশন কি? আমি বললাম যে 2005 সালে বলেছিলাম, যে 2004-এতে আমি বলেছিলাম দেখো তুমি 2004-এর লোকসভা ইলেকশনের সামনে বলেছি, সেই মিটিংয়ে যার ছেলে মারা গেছেন ছিলেন প্রণব মুখার্জি, চিরঞ্জন দাস মুন্সি, সুব্রত মুখার্জি, সোমেন মিত্র, বেঁচে আছেন প্রদীপ ভট্টাচার্য, আমি আর অধীর চৌধুরী। দুজনকে জিজ্ঞেস করলে বলবে অন্তত যে আমি এই কথাগুলো বলেছিলাম কিনা। অন্তত প্রতিদিন তো বলবো যে আমি এই কথাটা বলেছিলাম কিনা। মরা লোকের সাক্ষী রেখে তো কোনো লাভ নেই। তার এই 7 জন আমরা বসেছিলাম। আমি 2005 সালে বলছিলাম দেখুন তুমি 6টা সিট যেত দার্জিলিং, তখন দার্জিলিং সিটটা হচ্ছে দাওয়ানগোলা, রায়গঞ্জ একটা সিট, মালদা একটা সিট, গনি খান চৌধুরী, মুর্শিদাবাদের 3টে সিট। প্রণব মুখার্জি জীবনে প্রথম জিতেন, প্রণব সামনে বলছে, প্রণব জিতেন জঙ্গিপুরতে, আর মুর্শিদাবাদ মান্নান হোসেন, আর এ হচ্ছে আমাদের অধীর চৌধুরী। 6টা সিট জিতে মমতা জিতে একা,
একাধিক। 2004 লোকসভায়। তা আমাদের ভোটটা কারা দিল? দার্জিলিংয়ের পাহাড়ি এলাকার আদিবাসী এলাকা, ট্রাইবাল বেশি। দার্জিলিংয়ে তখন সে ছিল, ইসলামপুর ছিল, আর চোপড়া ছিল, দুটো মুসলিম অধ্যুষিত এলাকা। তো এইসব এলাকাগুলো সব ওখানে চলে গেছে। রায়গঞ্জ একটা প্রিয়দার ঘাঁটি, তারপর ওখানে সিরুকা সিউ টাইপ সব গিয়ে ওটা চিরকাল মুসলিম ক্যান্ডিডেট হতো, কিন্তু প্রিয়দাকে ওরা একটা আলাদা চোখে দেখতো, সেই জন্য তাকে ওনার ক্যারিশমা এটা। প্রিয়দা একটা মুভমেন্টে পড়ে, প্রিয়দা একটা এককালে ছিল আইকন আমাদের। তাকে দেখে আমরা রাজনীতিতে নেমেছি। তখন আমরা ইন্দিরা গান্ধী বলতে সব চিনি না, নাম শুনেছি ইন্দিরা গান্ধী, কিন্তু চিনি না। তো সে প্রিয়দাই আমাদের ধরে হাত ধরে একটু রাজনীতি শিখেছে। প্রিয়দা হচ্ছে, তারপর হলো কি এবার এতে তোমার মালদা বা কলকাতা 52 সালে ইন্ডিপেন্ডেন্স জিতে, 67 সাল থেকে কখনো এমএলএ কখনো এমপি, কোনটাতেই হারেন না, জীবন মৃত্যু, জীবনের শেষ বিন্দু পর্যন্ত কোনো হারেন। হয়নি। তোমার এ হলো কি মুর্শিদাবাদের 3টে সিট 97 সালে মারা গেছেন। তার আগে পর্যন্ত মুর্শিদাবাদকে মানে এমন ভাবে তৈরি করে গেছেন। তো বললো যে আছে ওই মুর্শিদাবাদে বহরমপুরে শঙ্কর দাস পাল যখন চেয়ারম্যান, তখন বুদ্ধদেব ভট্টাচার্য তাকে জোর করে আরবান ডেভেলপমেন্ট মিনিস্টার জোর করে সরিয়ে দিয়েছিল কোর্টে গিয়ে চ্যালেঞ্জ করতে। ওই ওখানে ফার্দার ইলেকশন হলো, 30টা না 23টা কত 33টা সিট ছিল। ফার্দার যখন কোর্টের একটা ইলেকশন হলো, শঙ্কর দাস পালের মতো নেতা, তার সারা ভারতবর্ষে কেন মুর্শিদাবাদ বাইরে কেউ চেনে না, তার মতো নেতা উনি এমএলএ ছিলেন। তার জন্য ওই জায়গাটা সব করে সিট আমরা জিতলাম বুদ্ধদেবকে চ্যালেঞ্জ করে। অর্থাৎ বহরমপুর কিন্তু কংগ্রেসের গড়, তখন অধীর চৌধুরী রাজনীতি নামে। মুর্শিদাবাদে অবিস্মরণীয় নেতা সাত্তারদার ছেলে, সাত্তারদার মৃত্যুর পর অধীর চৌধুরী ঢুকেছে, তাহলে কংগ্রেসে ঢুকতে হয়। তার মানে আপনি বলছেন যে মানে অধীর চৌধুরীর একা বারবার অপমান করা, এই জন্যই কি আপনি সরে গেলেন? না, সরে আমরা ঝগড়াটা করবো না। তারপর দিল্লি যাওয়ার কোনো কিছু করছে না। দিল্লি এখন তো অধীর চৌধুরী আর কংগ্রেসটা শেষ করে দিয়ে গেছে। একটু যে সেক্রেটারি কি হচ্ছে, তার একটা ছাগল থেকে লাঙল করতে দিয়েছে, এরা কি হবে? একটু আছে কোনো কোথায় যায় থাকে বলে বলছে আমি শ্রীরামপুরের মানুষের কাছে, শ্রীরামপুরের লোক বাবা, আবার কখনো বলছে নপাড়ার লোক, আবার কখনো বলছে কোথাকার লোক, আসলে মেদিনীপুরের কোথাও তো আমি জানি না, ভগবানও জানে না, সব দিল্লির ঘরের নেতা। তখন থেকে রাজনীতি আমাকে অসম্মান করতে করতে আমরা একটা জায়গায় নিয়ে এসছে। আমি বলেছিলাম যে যেটা বলতে 5 সাল বলেছিলাম যে তুমি কি কম্পোজিশনটা কি? ছাত্র পরিষদের প্রেসিডেন্ট সৌরভ চক্রবর্তী, তৃণমূলের এমএলএ হলো পরে। যুব কংগ্রেসের প্রেসিডেন্ট অমিতাভ চক্রবর্তী, চেঞ্জ করেনি বলে সেটা ভিক্টিমাইজ হয়ে গেল। আইটিসি প্রেসিডেন্ট সুব্রত মুখার্জি, মহিলা কংগ্রেসের প্রেসিডেন্ট চন্দ্রিমা ভট্টাচার্য, তৃণমূলের মন্ত্রী হলো। মনোজ পান্ডে সেবা দলের চেয়ারম্যান, 5টা ফ্রন্টাল কংগ্রেসের চেয়ারম্যান, এই হচ্ছে 5জন। সিএলপি লিডারকে অতীশ সিনহা, চিফ হুইপকে অসিত মিত্র, প্রদেশ কংগ্রেসের সভাপতিকে প্রণব মুখার্জি, ওয়ার্কিং প্রেসিডেন্টকে প্রদীপ ভট্টাচার্য, সুব্রত মুখার্জি। আর মানে জেলা কংগ্রেসের প্রেসিডেন্ট, আমাদের 30টা মতো জেলা আছে, সাংগঠনিক জেলা, তার মধ্যে একটা জেলা তো প্রেসিডেন্ট মুসলিম নেই, শুধু আছে রোহিণীর বরকন্দার বোন বলে। তার মানে এই কমিটির লোকেরা আমাদের শিডিউল কাস্ট, সিল টাইপ, মুসলিম এই সংগঠন আমাদের আনকন্ডিশনাল সাপোর্ট দিচ্ছে। আমরা 6টা সিট পেলাম, আর তুমি তাদের একটা লোককে প্রে করবে না? আমি এগুলো বলতাম, আমি ঠোঁটকাটা লোক, আমি বলে দিতাম মনিখান যদি সারা জীবনে জিতে যাচ্ছেন, তাকে তুমি মন্ত্রী করবে না, তাকে সেই 84 সালে যে মন্ত্রিত্ব চলে গেল, 25 সাল থেকে আর তাকে মন্ত্রী করলে না, কারণ সে লোকটা তো প্রতিবারে জিতছে। তার থেকে অত সে লোকটা মালদার মতো একটা গ্রামে ভাঙন অধ্যুষিত এলাকায় জিতছে বারবার, মন্ত্রী করলে না। আমি তো সব বললাম, সামনে সব বলে করলেন না। আমাকে অনেক বলে তুই তো কমিউনাল হয়ে গেছিস, অমুক হয়েছিস, তমুক হয়েছিস। না, আমি কমিউনাল হয়ে গেছি, বঞ্চনার বিরুদ্ধে কথা বললে কমিউনাল হয়ে গেছি, কমিউনাল হবো। তারপর আরো বলেছিলাম যে তুই মুর্শিদাবাদে দেখো সব মুসলিম লিডারকে এক্সপেক্ট করে দেওয়া আছে। সৌরভ সাহেব, মান্না হোসেনকে হারিয়ে গেল, সেও চলে যেতে বাধ্য হলো। মান্না হোসেন সাহেব কাঁদছে, আমি যদি ওখানে থাকি আমার মার্ডার হয়ে যাবো। এই আমাদের ছিল কবির, যে চেয়ারম্যান মুর্শিদাবাদ আর্কিটেক্ট, সবকে করলো কি তাকে এত অসম্মান আমাদের করলো। সব মুসলিমরা কাঁদছে তখন, আমাদের সব শুনে দিল আমাদের নেতাদের। আর দেখে ঝগড়াঝাটি করে লাভ নেই। আর এই বয়স হয়ে গেছে, আমার আর কিছু পাওয়ার নেই, কিছু লোভ নেই। আমি অনেক পেয়েছি। আমি সাধারণ একটা ঘরের ছেলে, অজপাড়া গাঁয়ের ছেলে। আমার বাবা কোনদিন ছাত্রদের সঙ্গে মিছিল বলে আমি বিয়ে করিয়ে ভর্তি করিয়ে ফল সার্টিফিকেট দিয়ে তার স্ট্যাচু করিয়ে তার ছাত্রদের সঙ্গে আমি ছেলে বলে বলিনি। আর আমি কোথাও বলিনি আমি জমিদারের ছেলে। আমি সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলে, সাধারণ মধ্যবিত্ত হচ্ছে ট্যাবে বাসে করা অভ্যেস, সেই থেকে আছে। আচ্ছা, আপনার সঙ্গে তো মানে তৃণমূলে ভালো সম্পর্ক ছিল, এখনো হয়তো আছে,
এবং একসময় আপনাকে বলা হতো যে আপনি এরই মমতা ঘনিষ্ঠ কংগ্রেস নেতা। মমতাপন্থী কংগ্রেস এখান থেকে বলতেন। এবং শোনা যায় যে আপনি 2011-র সময় যখন রাজ্যসভায় 3 জনের নাম পাঠানো হয়েছিল, সেই সময় আপনার নামও ছিল, আপনিও কংগ্রেস থেকে প্রার্থী রাজ্যসভায় যেতেন। না, রাজ্যসভা নমিনেশন দিতে হবে, কংগ্রেস থেকে একজন না পারিছে, আমাদের একটা জিতবো, একজনই নমিনেশন জমা দিয়েছে। এবং আপনি সেই আপনার পদটা স্যাক্রিফাইস করেছিলেন যাতে দল বাঁচে, দলের না, সমর্থন। দল বাঁচে না, আমাকে 11 সালে যখন টিকিট দিল না, কেউ তো ভাবেনি যে মমতা আমার টিকিট কাটবে। টিকিট আটকে রেখেছে, দেয় না, শুধু বার্গেন করছে আমি দলে যোগ দেবো কিনা। আমি কোনো স্বার্থের জন্য দল করতে আসিনি কোনোদিন। তা আমি কেন দল থেকে বলবো যে ঠিক আছে তোমাকে স্পিকার করতে গিয়ে এমএলএ করতে আমি চলে যাচ্ছি, অন্য জায়গায় যেতে পারো, আমি তো যাই না। হ্যাঁ, আমি কোনোদিন বলিনি মমতা হচ্ছে শাকচুন্নি, মমতা স্বৈরাচারী, মমতা অমুক, আবার যখন যাবো মমতা দেবী দুর্গা, এইভাবে প্রণামও করি না। কেউ কেউ করে মন্ত্রী হতে পারে, আমি ওইসব করতে পারি না। আমি যেটা বলি স্টেপ কাট বলি মমতাকে। তো ও যখন মমতা আমাকে দলে যোগ দিল না, রাগ আমার হলো। 2014 সালে যখন আমি দেখছি এই 12 সালের লোকসভার নমিনেশন দিতে যাচ্ছি, তখনও বললো কি আমাকে, পার্টি বললো সিম্বল দিতে, তারা সিম্বল দিয়ে জমা দিয়েছি। এবার ক্যান্ডিডেট ওরা একটা বেশি দিয়েছে, তৃণমূল দিয়ে তার ইলেকশন হবে। সাধারণত রাজ্যসভাতে যটা ক্যান্ডিডেট যে তার ক্ষমতা থাকে, যার যত কিছু নাম্বার থাকে, ম্যাজিক নাম্বার, ততটাই ক্যান্ডিডেট দেয়। তো আমার তো ম্যাজিক নাম্বার আছে, ও দেখলো এতে তো আমি হারাতে পারবো না, আমাকে ম্যাজিক নাম্বার থেকে 2-1 কম হলেও লেট পার্টি আমাকে দিয়ে দিচ্ছে। তখন তাদের সঙ্গে জোট হয় না, কিন্তু তা বলছে একটা আন্দোলনের স্পেসে লোকটা সদলোক রেখে একটা দিব। বিমানবাবুর মতো লোক আমাকে তখন বলছে না আমরা আমার 4টে ভোট দিয়ে 8টা ভোট দিয়ে দেবো, কি দরকার, আমার তো আছে 12টা ভোট। তার তো 12টা ভোটের জন্য আরেকটা ক্যান্ডিডেট দেবে না, 48-এর বেশি যদি পাবো বসটা পচে গেল। তুমি 100টা পাও, ওই 8টাই কাজ, তুমি তার জন্য 2টো তোমাকে দেবে না। ওই যা তোমার নিয়ম হচ্ছে 48টা 48। তো তখন হলো ওদের তো জিতে যাবে, ওরা একজন হেরে যাবে, ও 3 নেতার মধ্যে একজন হেরে যাবে। তখন হচ্ছে মুকুল রায় হেরে যেতে পারে, কুণালও হেরে যেতে পারে, মিঠুন চক্রবর্তী হেরে যেতে পারে, কারণ তার যারা কম ভোট পেয়ে যাবে হেরে যাবে, আমি তো জিতে যাবো। তখন ও করলে কি উইথড্র করতে বললাম, আমি উইথড্র করবো, আমার দলে এসে তাহলে আমি তোমাকে দেবো, দলে আমি। সেই জন্য তার স্বৈরাচারী অ্যাটিটিউড তার, যে আমি একে বিধানসভায় না দিয়ে ফলেও ও সারেন্ডার করেনি। এবার দেখি রাজ্যসভার পর দেখি রাষ্ট্রদেবও সারেন্ডার করলে না, লড়াইকে আরও তীব্র করলাম। আমার লড়াইতে স্বৈরাচারীদের বিরুদ্ধে, সিপিএমের বিরুদ্ধে লড়াই ছিল কেন, এই অনিল বোস, মুজিদ মাস্টার, লক্ষণ শেঠ, এই সব এদের জন্য তো, সুশান্ত ঘোষ, এদের জন্য তো আমি করেছি, যারা সব এলাকায় একটা ত্রাস সৃষ্টি করে গেছিল। যে রাজ্জাক মোল্লা, শওকত মোল্লা, সে ত্রাস সৃষ্টি করে চলে এলো একবার, সব পুরো তৃণমূলে চলে গেলো। আমার তো লড়াই ছিল ওদের বিরুদ্ধেই। তো তখন সিপিএম স্যার অ্যাডজাস্ট করে শুনে বললাম, মেনে নিলেন, নিয়ে তারপর ওটা অ্যাডজাস্ট করা হলো, করে আমরা তো বিজেপি তো আটকেছিল, 3টে পেয়েছিল। কিন্তু এই আর নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করে করলাম না। তারপর রাহুল গান্ধী মনে করছে যে হয়তো এ করবে, আমি তা করো, আমার কিছু বলার নেই, আমি তো তোমার বিরুদ্ধে বলতে আমি এখনও মনে করি রাহুল গান্ধীর বিকল্প কেউ নেই কংগ্রেস। নেহরু গান্ধী ফ্যামিলি ছাড়া তাদের যে স্যাক্রিফাইস, সেই স্যাক্রিফাইস কোনো ভারতবর্ষে কোনো রাজনীতি দলের নেই। আরে ওরা কথা বলে কি, তোমার কাছে একটা অচল আধুলি আছে, তুমি গেছো অচল আধুলি নিয়ে বাজার করতে, দোকানদার ছুঁড়ে মেরে দিল। আর আমার কাছে আছে সোনার মোহর আছে, তা আমি নিয়ে যাবো তো বাজার করবোই তো, তুমি যাবো, তুমি ইলেকশন নিয়ে যাচ্ছ কেন, হবে, আমার আছে তো। আমি যে পার্টিটা করি, যে পার্টির নেতা, তার মতিলাল নেহরু, জওয়াহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী, কার স্যাক্রিফাইস নেই। ইভেন রাজীব গান্ধীও তার নিজের লাইফ দিতে পারে, কাজ ছাড়বে না। সোনিয়া গান্ধী সেই বাড়ির বউ, সে নেহরুজির আদর্শকে, ইন্দিরা গান্ধীর আদর্শকে সামনে রেখে সে রাজনীতিটা করছে, সে তো পালিয়ে যায় না এখান থেকে। একদম। তো কেন আমি তাকে নেতা বলে মানবো, তো অন্য কাউকে মানবো কেন? তা আমি সেই আদর্শের উপর ভিত্তি করে রাজনীতি করছি, আমি তো কোনো পাওয়ার জন্য রাজনীতি করি, পাবো না কি আছে, অনেক পেয়েছি। আচ্ছা, এই যে মমতা বন্দ্যোপাধ্যায় দল থেকে এতজন বিধায়ক প্রায় বেরিয়ে গেছেন, বলাই যায় বেরিয়েই গেছেন, আজকেও হয়তো অনেক সাংসদ বেরিয়ে যাবে, এটা কিভাবে দেখছেন? এটা হচ্ছে এরা কেউ রাজনীতিতে কোনো আদর্শগত সংঘাতের জন্য যাচ্ছে না, সব সুবিধা বাঁচার জন্য। মমতাও কোনো আদর্শের জন্য পার্টি করে না, সেটি হচ্ছে বিপুল হয়েছে। আমি ভেবেছিলাম একটা খেটে খাওয়া গরিব মানুষের মেয়ে, একটা সাধারণত একটা জায়গাতে ইউনিয়ন করতো, সেখান থেকে এসছে, সুবিধা তুলে নিচ্ছে, লাখ ভালো জিতে গেছে, ইন্দিরা গান্ধী মারা গেছে, জিতে গেছে, মেয়েটা অন্তত ভালো মানুষের জন্য কাজ করবে। তো ওর অনেক, আমি এমএলএ হয়েছি তো আমি জানতাম, তো ভালো কাজ করবে তো। কিন্তু মানুষের যে এত পরিবর্তন হয় আমি বুঝতে পারি না। তার লাইফস্টাইল, তার চাল চলন, সব কিছু হিপোক্রেসিটা এত বেড়ে গেল। ওই যে আমার পায়ের তলায় সবাইকে রাখবো, যে পায়ের তলা আসবে তাকে, তার আমি দেবো না, আমি পেলাম না, ওই জন্য ওরা সব পায়ের তলায় ছুটে গেল। তখন জানতে গেলে গিয়ে
আমাকে একজন নেতা মারা গেছে, মন্ত্রী ছিলেন, তারই হাতে তৈরি, তাদেরও হাতে তৈরি আমি বলতে গেলে, আমার সেই সব প্রিয় নেতাদের মধ্যে একজন ছিল। তোর হচ্ছে আদর্শ আছে, তুই ধুয়ে খা। দেখ, আমাদের হচ্ছে পায়ে ধুয়ে জল খেলাম কি, রাত্রিবেলার বাড়িতে পা ধুয়ে জল খেলাম, কেউ দেখতে যাবে না। কিন্তু আমি যখন বাইরে বেরোচ্ছি, হুপ হাপ করে একটা ফুটার ফুটার বাজিয়ে গাড়ি নিয়ে যাচ্ছে, লোক স্যালুট দিচ্ছে, পুলিশ স্যালুট দিচ্ছে, এইটি আমার লাইফ। এটা কি বলছেন, এটাই তৃণমূলের কালচার? হ্যাঁ, ও তো যারা গেছে তাদের চেয়ে তো পাচ্ছি। যতই আমি স্বৈরাচারী আমার বলে, সে ভিডিও হচ্ছে, আমি মমতাকে বলেছিলাম রে, ওর মতো স্বৈরাচারী কেউ আছে, ইলেকশন কমিশন মানে না, আমাকে মানে না, তোমাকে মানে না, একজন এমএলএ বলেছিলেন। খুব তখন মমতার সঙ্গে আত্মাদের বিরোধিতা করছে, তখন স্বৈরাচারীও কাউকে মানে না। আবার তখন সেই বলছে দেবী দুর্গা আমাদের, আমরা মা, মায়ের পদধূলিতে থাকতে পারবে, পদধূলি নিতে পারলে সবার সামনে প্রণাম করছে। মন্ত্রী হচ্ছে না, হয়েছে, মন্ত্রী হয়েছে, এমপি হয়েছে। আমি তো ওই ক্যারেক্টার হতে পারবো না। যার ফলে আমি যখন যেদিন হেরে গেছি, সেদিনও কিন্তু আমি 3টের মধ্যে রেজাল্ট বেরিয়ে গেছে, হেরে গেছি। আমি 5:30টার পরে অফিসে এসেছি, বসে অফিসে গঞ্জাম একটু ভর্তি, রাস্তাতে সবসময় লোক ভর্তি থাকে। হাসতে হাসতে এসছি, এসে এখানে ভর্তি। আমার সঙ্গে কি হলো দাদা, এটা কেন হলো? আর যা হোক, পার্লামেন্টারি ডেমোক্রেসি থেকে হার যেতে কেউ ছাড়াও, সামনে চাকা হয়েছে, বসে যা ঢুকেছে আমি বসে চাকা। আমি তো এটা সিরিয়াস, আর আমাকে খোঁজ খোঁড়া, সেই দিনই আসছি, কেউ খোঁড়া করে, এই হারবে না, চোর কত, কেউ তো টিজ করেনি আমাকে, ওর সবাই দুঃখ করছে। আমি তো, এরা যে গেছে সেরা, আবার আজকে যে আসতে চাচ্ছে, এটা কোনো নেই, ওই একই কারণে, কেস থেকে বাঁচার জন্য। এই যে আপনারা এতদিন পশ্চিমবঙ্গের রাজনীতিতে প্রায় কোনটা বা হারিয়ে যাওয়ার অবস্থা ছিল কংগ্রেসের, এখন এবছরে 2টো আসন পেয়েছে, আবার মেখলিগঞ্জ পুরসভা পেয়েছে। মেখলিগঞ্জ বুঝতে আমার জিতে দিত, ওই টেন্টের লোকটা নিয়েছে, চলে এসছে। ওর কেস বাঁচাতে হবে আমাকে, ওকে কার পুলিশ অ্যারেস্ট করবে, আমি কে বলবো যে আমাকে মুক্তি দিতে হবে? সব একটা ইন্টারেস্টে চলছে। লক্ষণ শেঠকে যখন পার্টিতে নিয়েছিলাম, আমি বলে দিয়েছিলাম লক্ষণ শেঠকে পার্টিতে নেওয়া যাবে না। আমি সোনিয়া গান্ধী বলছি, রাহুল গান্ধী বলছি, রাহুল গান্ধী সব কথা শুনে বলছেন না, নিতে হবে না, সোমেনদা নিয়ে এলো। আমি কি মারামারি করতে যাবো? আমাকে রানীরা শুনতে মিটিংয়ে বলছে যে তোকে মিটিংটা আসতে, সাথে আমি মিটিং কন্ডাক্ট করি বেশিরভাগই প্রদেশ কংগ্রেসে তখন। তো আমি না, আর আপনার ডায়াসে যদি আমার টেন্টের লোক কেউ থাকে অন্য পার্টির, আমি কিন্তু দণ্ডভণ্ড করে দেবো, মিটিং ওখানেই ভেঙে দেবো। আমি ওখানেই মাইক দিয়ে লোকের কাছে বলবো, দেখো এইসব লোক আমাদের এত লোককে খুন করেছে, আজকে আমাদের ডায়াস এসেছে, এটা শুনে দাঁড়ালে মুশকিল। ও আসবে না, তোকে আমি কথা দিচ্ছি। আমরা বসে আছি সামনের সারিতে, পেছনের দিকে তোমাদের সিঁড়িতে ওঠা ডায়াস, সে লোকটি উঠছে। তখন সুমনদার পাশে কালটু বসেছিল, আমি তখন চক্করতে, ওকে বলছে এই তুই চা চা চা, আমি বুঝতে পারি না, লোক বের করে ধাক্কা বের করে ধাক্কা বের এক করে মান্না লন্ড করে দেবে, তা বের করে দিয়েছে। দিয়ে কী করবো, সমাধান আমি পরে সব শুনেছি, না 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 না, আমরা এটা ঠিক করেনি। পরের দিন আবার তাকে আবার ভাইস প্রেসিডেন্ট করে দেবো। ওই ছেলে খাচ্ছে, আমাদের যেটুকু ছিল সেটুকু চলে গেল। এই লোকটার অত্যাচার আমরা জর্জরিত, সেটা এমপ্লয়মেন্টের নাম রেজিস্ট্রি করতে পারতাম না লক্ষণ সেনের জন্য। তাকে আমার কংগ্রেসে নিতে হবে, তার জন্য মিটিং করতে হবে, তার থেকে আমার না যাওয়াই ভালো। আজ থেকে দেখেছেন বিরোধী দলনেতা ছিলেন, তখন উনি মুখ্যমন্ত্রী। এই দলটা ক্ষমতা থেকে চলে যাওয়ার 1 মাসের মধ্যে প্রায় ভেঙে যাচ্ছে। যে দলে পশ্চিমবাংলা কেন ভারতবর্ষের ইতিহাসে কোথাও নেই যে বিরোধী দলের নেতাকে বিধানসভায় মেরে তার পেসমেকার বসাতে হলো। হ্যাঁ, এই তো আমার পেসমেকার দেখেননি 17 সালের ফেব্রুয়ারি মাসে বিধানসভার ভেতরে। হ্যাঁ, সেখানে তো বাইরে গুন্ডারা মারতে আসেন, আর আমার দলের লোক তো নিশ্চয় মারেনি। স্পিকারের সামনে, মুখ্যমন্ত্রীর সামনে, পরিষদের মন্ত্রী পার্থচারীর সামনে ও দলের লোকেরা আমরা হামলা করলো। কারণটা কি না, সেদিন একটা বিল আসছে, আইন আসছে যে আন্দোলন করতে গিয়ে সরকারি সম্পত্তি কোনো ক্ষতি হলে তার জন্য তাতে ক্ষতিপূরণ দিতে হবে এবং যাবজ্জীবন কারাদণ্ড করতে হতে পারে। তো আমাদের এমএলএ, কংগ্রেস এবং সিপিএম এমএলএ সব প্লাকার্ড করছে যে ও যখন বিধানসভায় ভাঙচুর করছে তার ছবিগুলো তুলে নিয়ে, তার সেই ছবিগুলো বেরিয়েছিল, খবরের কাগজে বেরিয়েছে, এখনো ভিডিও দেখায়, সেটাকে করে ডিসপ্লে করছে যে আপনি তো এই করেছেন, মুখ্যমন্ত্রী আপনি তো যখন বিরোধী দলের ছিলেন এই কাজ করেছেন, আপনি আজকে ভাঙচুর করছেন কীভাবে, এই আইন আনছেন কী করে? দেখানো যাবে না। চটিচাটা একটা স্পিকার ছিল, যা বলতো তাই ম্যাডাম ম্যাডাম যা বলতো, স্পিকার যে আমার চামচা, আমি পৃথিবীর ইতিহাসে কোথাও পড়িনি, কোথাও দেখিনি। হ্যাঁ, স্পিকারকে যে সম্মানটা দেয়, ও তো সব চাকর বাকরের মতো ব্যবহার করতো। ঢুকলি ম্যাডাম ম্যাডাম ম্যাডাম, ম্যাডাম কী বলছে, ম্যাডাম কী বলছেন, ম্যাডাম ভালো বলেছেন, ম্যাডাম কবে করেছেন, এখন চাকর বাকরের মতো ঘুরছিস। তো সেই চটিচাটা স্পিকার করলো কি, ওকে যেমন বললো ইমিডিয়েট বন্ধ করতে বলুন, অর্ডার তো হুমকি, স্পিকারকে বলছে হ্যাঁ তো ইমিডিয়েট বন্ধ করতে বলুন লোকে। তা আমাকে বলছে আমি বন্ধ করুন, কারণ আবার আরো রাজা যা বলে পারিষদ তার থেকে বেশি বলে বহুগুণ।
তো স্পিকার তো আরো বেশি আওয়াজ ছিল, এক্ষুনি বন্ধ করুন, আমি টেক অ্যাকশন এগেইনস্ট ইউ। সো হোয়াট, সো হোয়াট, কি করবেন? আমি চাই বন্ধ করবেন, কিন্তু তো আমি করছি, ডিসপ্লে করেছি। সমস্যা মুখ্যমন্ত্রী দেখতে আঙুলটার দিকে রাগালেন, যা চলে যাও এদিকে, এদিকে সব চারা দিন। গোহাটে একটা এমএলএ ছিল তৃণমূলে, খোঁজ সব মন্ত্রী এসে সব এসে এবার মুখ ওই দিক থেকে সামনে একটা ফাঁকা, তো আমার সিটের সামনে ফাঁকা থেকে মারলো, এমন ঘুষি মাত্রার মুখে। তো আমি তোকে বুঝতেই পারিনি যে ওরা এসে বলো অনদা এটা করো না, এটা বন্ধ করো না, এটা তো বলতে আসবে কি এসে যে ঘুষি মাত্রার মুখে এখানে আমার পেছনে বসেছে। আমি তো মরেই গেছিলাম ওখানে। যদি আমি হাসপাতালে যেতাম, হাসপাতাল রাস্তাতেই মরে যেতাম। নার্সিংহোমে গেছি, ওই নার্সিংহোমে আমি এর আগেও চেক আপ করছি, ওরা সব জানে আমার স্ত্রী। সমস্যা ডাক্তারকে খবর দিচ্ছে, বলছে আজ কোনো ডাক্তারকে দেখে আমাকে শুধু একটা মত, ডাক্তার যে সিমটমগুলো বললো একটা ভিডিও তো দেখিয়ে দিল, তো আমি বললো যে এক্ষুনি একটা টেম্পারি পেসমেকার বসিয়ে দাও। টেম্পারি পেসমেকার বসিয়ে দিল। পরের দিন আমাকে সুকুমার মুখার্জি এসে বললেন, সুকুমার মুখার্জি ডাক্তার আমাকে বহুদিন ধরে দেখেন, বললো আপনি এক কাজ করুন, এখানে পেসমেকারটা বসাবেন না, অ্যাপোলোতে চলে যান। তা তো ঠিক আছে, অ্যাপোলোতে আমি ডাক্তারের খবর দাও, পরের দিন গিয়ে অ্যাপোলোতে। তো বিধানসভা ইতিহাসে কে কাকে মারতে এসছে? বিধানসভা ভেতর থেকে আউটসাইড সাংবাদিকরা ঢুকতে হবে না, কেউ ঢুকতে হবে না। তো মানলো কি? ওর দলের লোকেরা তো আজ পর্যন্ত ওটা একটা অ্যাকশন হয়েছে। এর আমাদের গৌরাঙ্গ বলে একজন বে হয়েছে, সিপিএমের একজন এমএলএ, এই মুখ্যমন্ত্রী এই স্পিকারের আমলে তাকে মেরেছে, এমন থেকে হাসপাতালে কয়েক মাস ভর্তি হতে হয়েছে। তার এফআইআর করে নেবে না, কোর্টে গিয়ে অর্ডার দিয়ে এফআইআর করতে হয়েছে। কোর্টে অর্ডার এফআইআর হয়েছে, কিন্তু সে এফআইআর করার পর কারোর শাস্তি হয়নি। সব রাজ্য সরকার তো, পুলিশ তার সব। কোন রাজ্যে দেখেছেন? এ আমাদের স্পিকার তো খুব পণ্ডিত লোক, আগের যে স্পিকার, এই স্পিকার সত্যি পণ্ডিত ভদ্রলোক। আমার সঙ্গে আলাপ হয়নি, যেটুকু শুনেছি ওর সম্বন্ধে। তো এত পণ্ডিত ভদ্রলোক। আমি তো মাস্টার ইংলিশ মিডিয়ামে পড়িনি, বাংলা মিডিয়ামে পড়েছি, ইংলিশটা একটু কম জানি। একটা নোটিশ দিয়েছি, নোটিশটা দিয়ে হচ্ছে যে দিলে লিভ অফ দি হাউস চাইতে হবে 30 জন, যদি উঠে দাঁড়ায় যে আমি অনাস্থা প্রস্তাব দিচ্ছি, নিতেই হবে। যদি 30 উঠে দাঁড়ায় তাহলে সেটা আলোচনা করতে হবে। তা আমি যেন ওকে বললাম সেটা আলোচনা করতে হবে। আর 30 জন তোমার উঠে দাঁড়িয়েছি, দুপক্ষ নিয়ে তোমাদের 77 জনের মতো আছে। তাহলে হ্যাঁ, আমাদের সাহেব উঠে বড় পার্লামেন্টারিয়ান বলছেন, আমরা আনবডিউটি। শুনুন, বলতে ইংলিশটা পড়ে যাচ্ছে, দিস মাস্ট বি ডিসকাস উইদিন 10 hours, 10 days. উইদিন 10 days মিনস কি? নট আফটার 10 days। 10 দিনের মধ্যে হাউস উইল সিট ফর মোর 8 days মোর, 8 days মোর। 8 দিন তো হাউস বসে, 10 দিন তো হাউস বসছেন, তাহলে কি করে আপনাকে দেবো? মানে ওইটা মানে তো হচ্ছে যে ফ্রম দিস মোমেন্ট টু এখনই করা আছে। অনেক সময় আমি দিয়েছি, সরকার বলেছে আজকে আলোচনা করবো। কি আছে, অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা করবো, আমার ব্যর্থতা যে কোনো সময় বলবো। মুখ্যমন্ত্রী যদি বলবো আজ আমি আছি, আজকে আলোচনা করবো, আমি আবার পরে কবে থাকবো, এই জিনিসটা বুঝিয়ে দিলে আমাকে। আমি ওকে যা বলছি স্পাজ সব এটা পণ্ডিত। মুখ্যমন্ত্রীকে খুশি করতে হবে। আমি প্রেস কনফারেন্সে বললাম, আমি শুধু কলেজে আমাদের এই স্পিকারকে জিজ্ঞেস করি, বিমান ব্যানার্জিকে, যে উনি উইদিন 10 days মিনস কি আফটার 10 days, এটা তো এই করলো। তা বললো যে উইদিন 10 days মিনস আফটার 10 days, তখন আর বলেনি। এরপর কি হচ্ছে, নোটিশ দিচ্ছি, এটা কিন্তু পৃথিবীর ইতিহাস হয় না। নোটিশের লিভ অফ দ্য হাউস যেটা হলো। এবার ডিসকাশন যখন যাবে, এবার গভর্নমেন্ট বলবে বিয়ে কমিটি ঠিক করুক কবে আলোচনা হবে, সেটা হয়। এটা আলাদা অন্য বিজনেস বন্ধ করে দিয়ে এটা করবে। বিয়ে কমিটিতে গেল, বিয়ে কমিটি সব ওদের অপোজিশন পার্টি, 3টে পার্টি 3 জন, সেটা বলে দিল না হবে না, বিয়ে কমিটি বলে দিলে হবে না, স্পিকারের নেতৃত্বে বিয়ে কমিটি। এসে বলে আমি বিয়ে কমিটিতে ডিসকাশন করে দেখলাম, তারা সবাই বলছে না, এটা নিয়ে আলোচনা করা যাবে না। সব ওর দিচ্ছে, মানে এখানে যে এখনকার মুখ্যমন্ত্রী বলছে না, আইনের শাসন নয়, শাসকের আইন ছিল। বিধানসভাটা ছিল শাসকের আইন, সরকারের আইন, স্পিকারের কিছু করার ছিল না। ও যা বলবে চটি চাটা স্পিকার তাই করতে হবে। আজকে তো যেটুকু এটা করছে, এটা তখন ভদ্রতা করছে, এটা ওদের পার্টির লোককে ডাকছে। অ্যাডমিনিস্ট্রেটিভ কমিটি মিটিং হচ্ছে, আমার তার কাছে ওখানটা গেলি, আমি তো লিড অফ দি অপোজিশন, আমার জানে না। সে পার্টি ফ্ল্যাগ দিয়ে সব দিকে যে অ্যাডমিনিস্ট্রেটিভ কমিটি মিটিং হচ্ছে, ফ্ল্যাগ দিয়ে হচ্ছে পার্টি ফ্ল্যাগ। কেন অ্যাডমিনিস্ট্রেটিভ করতে আমরা এই সিদ্ধান্তের মতো মন্ত্রীরা যেত, কোনো পার্টির লোক কেউ যেত না, ওখানে যেত, বসতো, বসে ওখান থেকে ব্লক থেকে ব্লকে বেরিয়ে যেত মন্ত্রীরা ফাইল নিয়ে, যে এখানে যে উন্নয়নমূলক কাজগুলো করছে কতটা অগ্রগতি হচ্ছে। কয়েকটা জায়গাতে 7-8 দেখে সাসপেন্ড করে দিল সরকার অফিসারকে। তো দিয়েছে, সব কাজ ইমপ্রুভমেন্ট হয়ে গেছে, সব হয়ে গেছে, আর কিছুই হয়নি। তো এইগুলো করতে থাকে, এই জন্য এর তো না, আমি কতদূর জানি, আমি কোন IAS-IPS কে তুই বলে ডাকবো, এই ধমকাবো, তার একজন চিফ সেক্রেটারিকে লাইভ প্রোগ্রাম হচ্ছে, একজন ক্লার্ক দেখবে, একজন ডিজি কে ডাবলারি দেবো, একজন কনস্টেবল দেখবে, হোমগার্ড দেখবে,
আর ডিজি কাজে দাবলাইন দিচ্ছে না, আবার অধত্ত দেখাবো, এটা এইটি তো করতো কি দেখেননি? সমস্ত অ্যাডমিনিস্ট্রেশনের পুরোনো ফাইল তুলতে দেখুন, ডিজিকে ধমকাচ্ছে কিরে। আমি বলেছিলাম তো যে ডিজিকে যে ধমকাচ্ছ, ডিজি তো পড়াশোনা করে এখানে এসছে, তোমার চিফ সেক্রেটারি পড়াশোনা করে এখানে এসছে, তোমার তো রাস্তায় স্লোগান থেকে না আসেনি। এটা হতে গেলে তোমার ট্যালেন্টের দরকার, সে ট্যালেন্ট তোমার নেই। তুমি একটা ইংরেজি লিখতে গেলে সহ্য করতে পারবে না, সব হাজার হাজার কবিতার সব ইয়ে। তো আমি যে দেখলো যে মুশকিল, বলে কি হবে, কত বলে তো লাভ নেই, ও যা মনে করবে তাই করবে, তারপর করে যাচ্ছে। ধরুন আপনার মানে বলতে চাইছেন যেটা এই আজকে যে দিন দেখতে হচ্ছে ওনারই মানে এটা কর্মপদ্ধতি। পাপের ফল, আমাদেরও পাপের ফল। আমিও তখন সোনিয়া গান্ধীকে বলেছি ওর সঙ্গে অ্যাডজাস্ট করতে হবে, কারণ সিপিএম এর এই লোকগুলো যা করেছিল, অবশ্য বিজেপিও খারাপ পথে যাচ্ছে। আর আমাকে যে সন্ত্রাসের নায়ক ছিল তার ছেলেকে দলে দিয়ে দিয়েছে। বিজেপি আবার ওই পথে গেলে বিজেপি শেষ হবে, এই ও তো শেষ হবে, ও শেষ তো বাদ দিয়ে বাঁচতে হবে না। যে সন্ত্রাসের নায়ক, বিজেপি তার দরকার নেই ওকে, বিজেপি তো যাদের তাদের শেষ লোক আছে তাদের নিশ্চয় দলটা করবে, তাদের আরএসএস এর লোককে নিয়ে রাজনীতি করবে। ওই দিয়েছে আরামবাগে, আজকে আরামবাগে বিজেপির ছেলে হচ্ছে, তারা কি হলোটা কি? ওর বাবার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমরা কংগ্রেস ছাড়লাম, তৃণমূল করলাম, তৃণমূল ছেড়ে দিয়ে আমরা বিজেপি করেছি। আমরা বিজেপিকে 4টে এমএলএকে 4টে এমএলএকে জিতিয়েছি। আজকে সেই ছেলেটা এসে তার বাবার ছেলে, সেই অনিল বোসের ছেলে আজকে বিজেপিতে জয়েন করেছে। কিন্তু এই যে একটা একদম। একটা এখন হয়তো একটা স্ফুলিঙ্গ মনে হচ্ছে, এটা কিন্তু আগামী দিনে একটা ভোগ দেখাবে। এই একই জিনিস তৃণমূলেই ঘটেছিল। হ্যাঁ, তৃণমূল তাই করেছে। লক্ষণ শওকত মোল্লাকে ক্যানিংয়ের সব রাজ্জাক মোল্লাকে নিয়ে নিল, সবই নিয়ে নিল। এটা যারা যে চিফ সেক্রেটারি হোম সেক্রেটারি থাকালীন মনীষ গুপ্ত গুলি চালালো 21শে জুলাই, সেই মন্ত্রী সেই মনীষ গুপ্ত আছে 21শে জুলাই অধিবেশনে বক্তা দিচ্ছে, সমাবেশে বক্তা দিচ্ছে, তাকে তাকে মন্ত্রী করে দিল, এমপি করলো, তারপর মন্ত্রী করলো, প্রথম মন্ত্রী করলো বুদ্ধদেব ভট্টাচার্য দিয়ে। এ তো সেই লোকগুলোকে নিয়ে আসছে, যারা ওর বিরুদ্ধে করেছে তাদেরই নিয়ে আসছে। ফলে আজকে সেই ও যেমন হয়েছে, ওর আসল লোক যারা কংগ্রেস সাপোর্ট দিয়েছিল, যারা ভেবেছিল একটা একটা সত্যি এটা সৎ সরকার করবে, সে দেখেনি। টাকা যে এতভাবে চুরি করা যায় আমরা কোনোদিন জানতাম না। আমি অনেক চোরকে জিজ্ঞেস করেছি, তো জানতে বলে না স্যার এত চোরের, আমি বললাম আমি তো পুলিশ, আমি তো ধরবো না। এই অনেক সব চিৎকে চোর করে সব যায়, চোরের কতগুলো পদ্ধতি তো জানিস, দেখতে নমস্কার করে চলে যাই। আমার সাথে কেউ মিশতে পারে না, আমার অফিসে ঢুকতে পারবে না, টেন্টের লোককে আমি ঢুকতে দিই না। তো এই যে কত রকম চুরি করতে পারছে মমতা, যে এত হয়েছে, ওতে এই জন্য একটা নোবেল প্রাইজ দেওয়া উচিত ছিল। চৌর্যভিত্তিক কাজে এত পথে চুরি করা যায় কেউ বুঝতে পারবে, কেউ জানতো নিজের বইটা ছাপাবো, নাম করবো যে আমি 1 লাখ বই ছাপিয়েছি, 10টাকে বই ছাপাবো আর সব লাইব্রেরি নামে বিল করে দেবো, সব সরকারি লাইব্রেরি নামে বিল করে দেবো, দিয়ে আমি টাকাটা নিলাম। আমি বই লিখে এত রয়্যালটি পাই, রবীন্দ্রনাথ বই লিখে অত রয়্যালটি পাই। একাধারে বিধানের মতো পণ্ডিত লোক আমাদের রাজনীতি করছে, কংগ্রেসের মুখ্যমন্ত্রী হয়েছেন, এত বড় বিখ্যাত ডাক্তারই নিয়ে বলতেন যে আমি ডাক্তারিটা জানি। তাই কেউ বলতো না বড় বিজ্ঞানী, তাই কেউ বলতো না যে বড় লেখক, বড় সঙ্গীত শিল্পী, বড় চিত্রকার, বলতো না। আমি ওকে বলেছিলাম, আচ্ছা তুমি যে ওই এত ছবি আঁকো, তোর একটা ছবির দাম হলো, আমি বক্তব্য থেকে বলছিলাম 1,86,000 টাকা একটা ছবি বিক্রি হয়েছে। তারপর তার সেরকম দেখিনি, সুদীপ্ত সেন যেদিনই জেলে চলে গেলো, তোমার ছবি আঁকা বন্ধ হয়ে গেল, কি রে বাবি বল না, তোরা বল না, তোরা বল না। সামনাসামনি বলেছি। হ্যাঁ, বিধানসভাতে দাঁড়িয়ে বলেছি, সব ছবি আঁকা বন্ধ করে আত্মপ্রদর্শন দেখছি না। মমতা কি ভেবেছে নাকি আমাকে পার্লামেন্ট শেখাতে এসছে? আমি 7বার পার্লামেন্ট ছিলাম, বড় বড় কথা বলে না। 7বার পার্লামেন্টে তোকে একবার সাল ছুড়ে মেরেছে স্পিকারকে, একবার কাগজ ছুড়ে মেরেছে, এই তো তোমার পারফরমেন্স। কি পারফরমেন্স আছে পার্লামেন্টে? কোন দিনে বড় পারফরমেন্স ডেটটা বলো, লাইব্রেরি থেকে বইটা নিচে দেখাচ্ছি, কোন দিন তুমি এটা পার্সিপেট করছো? ও ফুটানি পাচ্ছ, ওসব বড় বড় কথা বলে না। আপনি স্পিকারকে বলছে আপনি করে দিন, এসব ছেড়ে দিন, ওসব বাদ দিন। আচ্ছা দাদা, মানে এখন শেষ প্রশ্নে আসি। এখানে যদি এই তৃণমূল আবার নতুন করে কংগ্রেসের সঙ্গে পশ্চিমবঙ্গে জোট বাঁধে, টেন্টের লোকেরা যদি কংগ্রেসে ঢুকে যায়, আমি সেখানে যেভাবে দরকার পড়লে ওখানে অবস্থান করবো। তারা মিটিং ডায়াসেলে আমি ওই পচা ডিম ছুটবো, দেখি কি করে। ওই সব লোকগুলো যদি পার্টিতে ঢুকে, রাহুল গান্ধী নেই, কারণ না কংগ্রেসটা আমার বাপের সম্পত্তি নয়, কংগ্রেসটা আমি রক্ত দিয়ে কংগ্রেস করেছি। আমি নকশাল আমলে কংগ্রেস করে মারতে দিতে প্রাণে বেঁচে গেছি, প্রাণে বেঁচে গেছিলাম কোনো ক্রমে। আমি তো গেছিলাম এই অফিস থেকে যখন উত্তরপাড়া যেতাম, তখন রাস্তায় ট্রেন থেকে নামিয়ে নিতে পারো বলে একটা হিন্দু বাড়িতে ছিলাম, তার সারা জীবন তাদের বাড়িতে কাটিয়ে গেলাম। একটা পয়সা কত নেই না, খেয়েছি রয়েছি, সব হচ্ছে, তাদের জায়গাতে বাড়ি করেছি, বিনা পয়সা থেকে ছেলের মতো দিত, আমি ছেলেই ছিলাম। সেই কংগ্রেসের জন্য এত স্যাক্রিফাইস করেছে। আজকে কংগ্রেসের যদি দেখি যে টেন্টেড লোকেরা কংগ্রেস দখল করছে, লক্ষণ সেটের মতো লোকেরা এসেছে, আবার দরকার বলে ছেলেদের নিয়ে ডিম শুরু, সে কংগ্রেসের কর্মীরা তখন আসবেই। কংগ্রেসে ভালো ছেলে না, তুই আমার বলো না, ব্লক কংগ্রেসের প্রেসিডেন্ট যাকে করছো, যদি লোকাল ছেলে হয়, যদি তোমার মতন না হয়, একটা এই ব্লকের ছেলেকে ওই ব্লকে পাচ্ছি না, ওখানে যখন একটা এই নাম দিয়েছি, কটার নাম দিয়েছি, তোকে এই ব্লকে দেওয়া যাচ্ছে না, ওই ব্লকে একটা প্রেসিডেন্ট করে দিচ্ছে, এই তো করেছি সব। চেনে না তো, ও তো কাউকে চেনে না, ও কাউকে চেনে না, ও
ওই প্রেসিডেন্ট বলে গেছে, তো সেখানে একটা কারো যদি সত্যিকার সে ব্লকের ছেলে প্রেসিডেন্ট হয়েছে, যে গ্রুপেরই হোক, সে সেখানে লিস্ট করে যে এই ছেলেগুলো শপথ সাথে তারা নিজেরা বসে, আমাদের যারা প্রত্যেকটা ব্লকে তো এখনো আমাদের 10-15টা করে ছেলে আছে, তারা বসে ঠিক করবে যে এই ছেলেগুলো ভালো ছেলে, এগুলো আমরা দলে নেবো, ভালো ছেলে আসলে অ্যাসেট হবে পার্টির। কিন্তু 10 লোকগুলো আমরা বুঝতে হবে, সে যখন বক্তৃতা দেবে তখন তো আর একটা দুটো লোক কিস্তি দেবে, তা আমি কেন সহ্য করতে হবে? তার জন্য আমি কি অপরাধ করেছি কোনো কিছু? এরা টাকা নিয়ে দিতে পারে, আমার তো টাকা নেওয়ার কোনো লোভ নেই, আমি তো কারোর কাছে কোনোদিন টাকা চাইও নি। কোনো নেতা বলতে পারবে না যে তোমার ক্যান্ডিডেট হচ্ছে 50% টাকা আমাকে দিয়ে পাঠাও। আমার যে হয়তো এত ক্যান্ডিডেট হচ্ছে, একটা ক্যান্ডিডেট দাঁড়িয়ে বলুক তো। এখন না যখন কংগ্রেস ভাগ হয় না, আমি তো সব ক্যান্ডিডেট দিতাম, কোনো ক্যান্ডিডেট থেকে একটা চা খেয়ে জিজ্ঞেস করো তো, তাদের মিটিং করতে হচ্ছে, নিজে পড়তে পয়সা হচ্ছে। আজকে এটা খবর, যদি সে প্রেসিডেন্ট না জানতো তাহলে কেন তাকে সাসপেন্ড করলো না? তুমি আমার নাম নিয়ে সার্কুলার দিলে, মেমো নাম্বার দিয়ে, এত নাম্বার মেমোরে। যে একদম একদম এক লাইনে উত্তর। আপনার মানে এতক্ষণ আমরা যা আলোচনা করছি, আপনার কোথাও গিয়ে মনে হলো যে আপনি বোধহয় একটুখানি নরেন্দ্র মোদী বিজেপি মানে যা নীতি কিছুটা হলেও সমর্থক না, তো, সবটা মানে আপনি কোনোদিন মানে ভাবেন যে পরবর্তী আগামী দিনে বিজেপিতে যাওয়ার কোনো পরিকল্পনা কি আপনার আছে? গেলে আমি অনেক আগিয়ে যেতাম, আমি সমর্থন না মোদির যে মানে ভালো কাজের সমর্থন। ভালো কাজের সমর্থক, কিন্তু যে কাজগুলো পছন্দ, মোদি যে মানুষকে যে ধোকা দিয়েছে, আমি তার বিরুদ্ধে প্রতিবাদে মিটিং করতে বলে 15 লাখ টাকা কোথায় গেল, মোদি জবাব দাও। এবার রাহুল গান্ধীকে বলেছি, তোমার তো ওই ভারত জোড়ো সব না করে তুমি তো বলতে পারতে লেখাও যে তুমি ওই 15 লাখ টাকা কোথায় দিলে। তুমি যদি এই একটা প্রেস কনফারেন্স করে এইদিকে একটা স্ক্রিন রাখলে, ওদিকে একটা স্ক্রিন রাখলে, ওই স্ক্রিনে একটা জনসভার ছবি দেবে, সেখানে আমাদের একটা লোক থাকবে। আজকাল ইলেকট্রনিক মিডিয়ার যুগ, তুমি দাঁড়িয়ে বললে যে আমি যে মোদিজিকে জিজ্ঞেস করছি, মোদিজি আপ 15 লাখ रुपया देगा, बोला था कि नहीं? ওখানে মোদিজি বলছে আমি 15 লাখ रुपया देगा, हम गैस का कीमत এই করে, এইসব বলে। আর জনতা বল দিয়েছে না, তারা কি বলবো না, এই তো মোদিকে ব্যাকফুটে ফেলে দেবে। তুমি এইসব না করে ভারত জোড়ো, সংবিধান বাঁচাও, কি ন্যায় যাত্রা, এইসব মানুষ বোঝে? আমরা ওর মধ্যে বলেছি সব এই জন্য, যার জন্য তো আমি আমি তো চুটি চারা হতে পারিনি, আমি যা বলি সামনে সামনে বলেছি, এবং আমি এখনো বলবো। তাই আমার কোনো কিছু পাওয়ার কোনো লোভ নেই, কোনো কিছু না পেলেও লোভ নেই। তবে হ্যাঁ, আমি যদি কংগ্রেসটাকে শেষ করতে চাচ্ছি, 10 লোককে নিয়ে মিটিং করতে হবে, আমি সেটা বলবো কালো ওই ছেলে মিটিং করতে না, আমি দেখবো আগে থেকে ক্লিন চিট নিয়ে আসুক থানাতে, তার নামে কোনো কেস নেই, তবে একদমই। অনেক ধন্যবাদ দাদা, থ্যাংক ইউ। আজকে এ পর্যন্তই। আব্দুল মান্নান কংগ্রেস রাজনীতির এক দীর্ঘ ঘরানার ইতিহাস তিনি বললেন, দীর্ঘ ঘরানার ঘাত প্রতিঘাত, তার বিরুদ্ধে তার সঙ্গে কি ঘটেছে বা তিনি কিভাবে দলকে দেখেন সবকিছুই বললেন, এবং একই সঙ্গে এটাও দলকে, কংগ্রেসকে সতর্ক করলেন, যদি তৃণমূল কংগ্রেস বা যে কোনো দলের কেউ দলে আসে বা কোনো জোটের কোনো সম্ভাবনা কখনো তৈরি হয়, কোনো অভিযুক্ত যদি তার মধ্যে থাকে, তিনি আবার পথে নামবেন প্রয়োজনে। এখন 2026-এর মে মাসের পর থেকে যেটা বাংলার রাজনীতিতে খুব বড় ওষুধ হয়ে উঠেছে, সেই ডিম থেরাপি, সেই ডিম থেরাপির পথেও তিনি হাঁটতে একটুও সময় নেবেন না। আজ তাহলে এ পর্যন্তই। অনেক ধন্যবাদ দাদা।